হঠাৎ করে আকাশটার রং পাল্টে ফেলল। আকাশের দিকে তাকাতে মনে হচ্ছে এই শহরে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। না না, এক্ষুনি নয়। আকাশটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। টানা 2-3 দিন কাঠফাটা গরম ছিল। ইনশিহারা অপুট মস্তিষ্ক আন্দাজ এবং ওয়েদার ট্র্যাকারের হিসেব মতো আজ বৃষ্টি হওয়ার কথা ছিল। আন্দাজ মিলে গিয়েছে। ইনশিহার নিজের ট্রাভেল ব্যাগ কাঁধ থেকে নামিয়ে পাশে একটা উঁচু ডিবির উপর রাখে। তারপর সেখান থেকে হলদে রেনকোট বের করে পরে নেয়। মনে মনে আকাশকে ধন্যবাদ জানায় তার প্রতি সদয় হওয়ার জন্য। এমন প্রতিটা আবহাওয়া দরকার ছিল ইনশিহার। রেনকোট চাপিয়ে তার শখের ক্যামেরাটা সে হাতে তুলে নেয়। এটা মেজো বাবা তার গত জন্মদিনে গিফট করেছিল। ক্যামেরার লেন্সে চেক করে একবার আশেপাশে চোখ বুলিয়ে নেয়। জায়গাটা বেশ শুনশান অবশ্য। 2-1 আসা যাওয়া করছে হাইওয়ে থেকে। গাড়ি চলাচল তো করতেছে। ইনশিহার গোলাপি রঙের স্কুটিটা এক পাশে পার করে রাখা। সে আজ এখানে এসেছে ছবি তুলতে। কিছু নতুন এবং ইউনিক ওয়াইল্ড লাইফের ফটো তুলে সে তার ফটোগ্রাফি গুরু অ্যালার্ট সেনজিংকে পাঠাবে আফ্রিকাতে। এখন তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে গামবুট পরে হাইওয়ে পাশে ঘেঁষা বিস্তীর্ণ খোলা মাঠে নেমে ব্যাঙের খোঁজ করা। ইনশিহার হাসে। তাকে নির্ঘাত মানুষ পাগল ভাবে। অবশ্যই ইনশিহার তাতে কিছু যায় আসে না। সে জাসিকি রানী, মাতা রানী অদ্রিজা আলোর কন্যা। নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত করে ক্যামেরা হাতে উঁচু রাস্তার ঢাল বেয়ে নামার জন্য পা বাড়ানোর আগে সেখানে উপস্থিত হয় তার পরিচিত কালো মার্সিডিসটা। ইনশিহার একটু অবাক হয়নি। সে তাকিয়েই আছে। রেনকোটে টুপি তুলে রেখেছে মাথায়। সাইম গাড়ি থেকে নেমে এগিয়ে আসে। তার ঠোঁট জুড়ে প্রশস্ত হাসি। সুগঠিত শরীরটায় হালকা গোলাপি রঙের ফর্মাল শার্ট টাই বেশ মানিয়েছে। ইনশিহার দেখে বলে ওঠে, প্রযুক্তি সদ্ব্যবহার করো তুমি। সাইম হাসে। ইনশিহার বলে, চোরের মতো ট্র্যাক করে পিছু নেওয়াটা কোনো প্রেমিকের বৈশিষ্ট্য নয়। যাক, মানলে আমি তোমার প্রেমিক। আমি ভেবেছি আমি মূলা তরকারি। তোমার আশেপাশে থাকলে বিরক্ত লাগে বলে কপাল কুঁচকে রাখো। ইনশিহার মেকি হেসে বলে, টু ফানি। এলে কেন? ব্যাংক খুঁজতে তোমার সাথে। অফিসে ফর্মাল পোশাকে মানিয়েছে। সভ্য লাগছে বেশ। অসভ্য ছিলাম কখন? আলবাদ বাবার শত্রু স্বামিনী আশা মির্জার কন্যাকে মাধ্যমিক থেকে লাইন মেরেছ নির্লজ্জর মতো। কথাটা শেষ হতে না হতে দুটো বলিষ্ঠ হাতে ইনশিহার কাঁধ চেপে ধরে নিজের কাছে নেয় সাইম। ইনশিহার চোখ পাকিয়ে তাকায়। চোখ মুখ কঠিন হয়ে গিয়েছে তার। সাইম হাত সরিয়ে নিয়ে বলে, ও সরি। তারপর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আপনি অসভ্যতামি সংজ্ঞা ভুলে গিয়েছেন ইনশিহার বিনতে শামীম। গত 6 বছর ধরে যা করেছি সেগুলো আমার অসভ্যতামি নয়, আমার ধৈর্য। আর এই ধৈর্যের বাঁধ ভেঙে যেটা করে ফেলবো সেটাই অসভ্যতামি। সাইমের মদক্ষ দৃষ্টি থেকে চোখ সরিয়ে ইনশিহার অস্পষ্ট স্বরে বলে, কি করবেন? বাবার শত্রু স্বামী আশার মির্জা আদরের কন্যাকে তুলে নিয়ে বিয়ে করব। ঝড় উঠবে শহরে দুপক্ষের মধ্যে। ধাওয়া পাল্টা ধাওয়া হবে। আইনের লোক হিমশিম খেয়ে যাবে তাদের সামলাতে। বৃষ্টি নামতে শুরু করেনি তখনও। সিঁদুর রঙা আকাশটা আশ্চর্য রকমের সুন্দর ঠেকল ইনশিহার কাছে। ইনশিহার হেসে ক্যামেরার ওই দৃশ্যটাকে বন্দি করতে করতে সাইমের কথার জবাবে বলে, দেখা যাক। কাদের ওপর নরম দুটো হাতের অস্তিত্ব টের পেয়ে আবেশে 2 চোখ বন্ধ করে ফেলে স্বামী আশা মির্জা। রিক্লাইনার চেয়ারে হেলান দিয়ে বসে সে পলিটিক্যাল ম্যাগাজিন পড়ছিল। ধীরে ধীরে হাত দুটো তার মাথায় উঠে চুলের মধ্যে বিচরণ করছে। চুল টেনে দিচ্ছে অত্যন্ত শৈল্পিক কৌশলে। মেয়ে ফিরেছে। স্ত্রীর উদ্দেশ্যে ধীমে আওয়াজে বলে সে। আলো মাথা থেকে হাত সরিয়ে গিয়ে স্বামীর মুখোমুখি বসে। কপাট রাগ দেখিয়ে বলে, 2 দণ্ড বাড়িতে থাকে আপনার মেয়ে। আজ এখানে ফটোগ্রাফি করতে যাচ্ছে তো কাল সেখানে। ও কি একটু বুঝে না ও একটা মেয়ে
কিছু সীমাবদ্ধতা তো মেনে চলা উচিত। আপনার 3 ভাই লাই দিয়ে দিয়ে একেবারে নষ্ট করেছেন। স্বামীন স্ত্রীর কথায় হাসে, বলে, খারাপ কোথায়? ফটোগ্রাফি কি খারাপ? মেয়ে বলে কি শখ থাকবে না? তুমি কি চাইতে মেয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হোক? আমি এসব চাই না। আমি চাই মেয়ে ভালো থাকুক। না, আমি সেটা চাইনি। তবে অন্য কোনো শখে বেছে নিতে পারতো। এই যে ফটোগ্রাফি নাম করে খালে বিলে ঘুরে বেড়ায় ছেলেদের মতো, এগুলো কেমন দেখায় বলুন তো? গ্র্যাজুয়েশন শেষ করে হতে আর বছরখানেক লাগবে। তারপর ওর মেজো বাবার সাথে বিজনেস দেখবে। তা না করে বান্ডুলে হয়ে ঘুরে বেড়ায়। ইরফান আর ইনশিয়া এমন হলো কেন? কই আমার ইহান আর ইনায়া তো এমন নয়, যা বলি তাই করে। স্বামীন হেসে বলে, সবাই ভদ্র হলে চলবে? দেখবে এই দুটো কপালে এমন জীবনসঙ্গী জুটবে, একেবারে সিধে হয়ে যাবে। তুমি এত চাপ নিও না। আচ্ছা, প্রেশার ওষুধ নিয়েছিলে তোমার? আলো মাথা নাড়ে। স্বামীর দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে অস্ফুট বলে, 26 বছরে কত কিছু বদলেছে। আমরা বদলেছি। আপনি পলিটিক্স ছেড়েছেন, দল ক্ষমতা হারিয়েছে, পুনরায় ক্ষমতা পেয়ে আবার হারিয়েছেন। ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে, এই বাড়ির ডিজাইন বদলেছে। যে জিনিসটা এখনও বদলায়নি সেটা হচ্ছে ক্ষুদ্র আসিয়ার প্রতি তার মেয়র সাহেবের যত্ন। আপনি এত ভালো না হলেও পারতেন। স্বামী স্ত্রীর কথা জবাব না দিয়ে তার হাত দুটো টেনে নেয়। দৃষ্টি তার হাতের দিকে রেখে বলে, আর একটা জিনিস বদলায়নি, তোমার এই হাত দুটো আগের মতোই নরম। আলো হাসে। স্বামিনী আশা বলতে থাকে, এই চুড়ি দুটো কেমন লালচে লাগছে। পলিশ করাও না কেন? করাবো। এইবার পলিশ করে এই চুড়ি জোড়া যা স্বর্ণ ঘাটতি পড়বে নতুন করে গড়ে তুলে রাখবো, আর হাতে রাখবো না। স্বামীন স্ত্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কেন? ইহানের বউ আনবো। এখন তো এই চুড়ির ওপর এই প্রজন্মের বড় ছেলে বউয়ের অধিকার, তাই না? স্বামিনী আর স্বামীজা মাথা নাড়ায়। স্ত্রীর দিকে তাকিয়ে বলে, সময় কত দূরত্ব আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে আছিয়া। মেয়েটা 24 পেরিয়ে 25-এ পা দিবে। ওকেও তো স্বামীর বাড়িতে পাঠাতে হবে। আল্লাহ জানে আমার মেয়েটা জুটি কার সাথে উনি লিখেছেন। আমার খুব ভয় লাগে মেয়র সাহেব। ও এতটা বাস্তববাদী হয়নি। কেন হয়নি জানি না, শুধু চাই মেয়েটা খুব ভালো থাকুক। মেয়েটা যতই অগোছালো হোক না কেন, আমার মেয়ে তো কখনো কারো ক্ষতি করেনি, তাই না? দিন শেষে এইটুকু জানি, আমার মেয়েটা অবুঝ। স্বামী স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলে, কেমন জামাই চাও মেয়ের জন্য? আপনার মতো, অবিকল আপনার মতো। স্বামী স্মিথ এসে স্ত্রীর হাত দুটো ধরে বলে, পেয়ে যাবে। এই মুহূর্তে ইনায়া বুদ্ধি খাটিয়েছে কি করে মেজো দাদানের হাত থেকে রেহাই পাওয়া যায়, নয়তো বন্ধুদের সাথে করা আজকের দিনের প্ল্যান পুরোপুরি ভেস্তে যাবে। বাইকটা জ্যামে আটকে পড়েছে, মিনিট 20 হলো। সামনে লাল পিঁপড়ার শাড়ির মতো গাড়িগুলো লম্বা লাইন আটকে আছে। অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছে এই সেঞ্চুরি ব্যস্ত বাবুরা। ইরফান মির্জা নির্লিপ্ত হয়ে বসে আছে অধৈর্যশীল। ইরফান মির্জার ধৈর্য দেখে ইনায়া অবাক। এত শান্ত হয়ে বসে আছে কিভাবে? এতক্ষণ তো বাংলাদেশের ট্রাফিক পুলিশের গোষ্ঠী উদ্ধার করে হয়ে যাওয়ার কথা। ইনায়ার বুকে অনেকখানি সাহস জড়ো করে কাচুমাচু মুখ করে বলে ওঠে, মেজো দাদান। ইরফানের এক শব্দে ইনায়া আবারও একটা ঢোক গিলে নেয়। পরপর বলে, এখানে নেমে পড়ি আমি। অপোজিটে গিয়ে একটা ক্যাব নিয়ে নেব দাদান, তোমার কষ্ট করতে হবে না। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমিও দেখতে চাই তোর বন্ধুগুলো কারা, যাদের সাথে তুই কম্বাইন্ড স্টাডি করবি বলে কেঁদে কেটে বড় মায়ের কাছ থেকে পারমিশন এনেছিস। একটু পরিচয় করিয়ে দিবি না? আমার একটু কষ্ট হচ্ছে না, তুই এত চাপ নিস না। ইনায়ার গলা শুকিয়ে যায়। দাদান যদি একবার টের পায় কম্বাইন্ড স্টাডি মিথ্যা কথা, তারা আসলে কনসার্ট দেখতে যাবে,
তাহলে আজ ইনায়া খেল খতম, কেউ রক্ষা করতে পারবে না আজকে। ইনায়া এখন মেজাজ খারাপ হচ্ছে। কেন যে মেজো দাদানের সামনে পড়ল। এখন ইনায়া দুটো কাজ করতে পারে, এক বাইক থেকে নেমে পালানো অথবা দুই প্ল্যান ক্যান্সেল করে দাদানকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরে যাওয়া, যাতে খুনক্ষরে ইনায়াদের প্ল্যানের কথা দাদান টের না পায়। এক নাম্বারে অপশনটা করা যাবে না। তাই ইনায়া মিনমিন করে ইরফানকে বলে, দাদান দাদান, আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে, চলো বাড়িতে ফিরে যাই। সে কি, কম্বাইন্ড স্টাডি করবি না তোর বান্ধবীদের সাথে? কত কষ্টে বড় মায়ের থেকে পারমিশন নিলি না, ভীষণ জ্বর লাগছে, চলো ফিরে যাই, আজ থাক। ইরফান এদিক ওদিক তাকিয়ে বলে, ওকে, তোর মর্জি, আমি তবে বাইক ঘুরিয়ে নিই। ইনার বুকে পাথর চাপা দিয়ে বলে, পৌরবুকে মার্কেট থেকে কাজীপাড়া রোড। বাইকে করে গেলে মোট 18 মিনিটের রাস্তা, বাসে খুব বড় সড়ো মিনিট 30 লাগে। অর্ধেকের বেশি রাস্তা অতিক্রম করার পর প্রেরণা স্কুটার ব্রেক কষে। পিছন থেকে প্রীতম বলে ওঠে, এনি প্রবলেম আপু? আরে আমি সম্ভবত ন্যাশনাল লাইব্রেরিতে একটা বই ফেলে এসেছি, ওই যে যেটা পরে প্যাক করা হয়েছিল। কি বলছো? চেক করে দেখো আগে। প্রেরণা চেক করে দেখে, তার ধারণা সত্যি। প্রীতম অভয় দিয়ে বলে, প্রবলেম নেই, বিকেলে আমি এনে দিব, তুমি চলো। শুদ্ধ আর প্রণমী অপেক্ষা করছে। তুই কিভাবে আনবি? তোর না কাজ আছে? দাঁড়া, বেশি তো সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি নামো, আমাকে ড্রাইভ করতে দাও। তাড়াহুড়া করে একটা অঘটন ঘটাবে। প্রেরণা হেসে ভাইয়ের সাথে জায়গা অদল বদল করে নেয়। প্রীতম স্কুটার স্টার্ট করতে করতে বলে, হাইওয়েতে জ্যাম আজ, লেকপাড়ের রবি কিরণের সমাবেশ, আমি হসপিটাল রোড নিয়েই বরং চল। প্রীতম ছুট লাগায় স্কুটার। একটানে নিউ টাউন রোড থেকে ডিসি অফিসের সামনে গিয়ে ডানে মোড় ঘুরতে বিপরীত পাশ থেকে ক্ষিপ্ত গতিতে ছুটে আসে একটা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু বুঝে ওঠার সময় নেয়নি কোনো পক্ষেই। যতক্ষণ তারা বুঝতে পেরেছে ততক্ষণ তারা নিজেদের আবিষ্কার করে নিচে। প্রেরণা উঠে বসে তার শাড়ি ঠিক করতে ব্যস্ত। শাড়িটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। প্রীতম উঠে বোনকে টেনে তোলে। অন্য বাইকে থাকা আহরি দুজন উঠে দাঁড়ায়। হাত পা ছিলে গিয়েছে সম্ভবত। প্রেরণা হেলমেট খুলে তাদের দিকে এগিয়ে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, আর ইউ ওকে গাইস? ইনায়া হেলমেট খুলে প্রেরণার দিকে তাকিয়ে বলে, ফাইন, আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো? প্রেরণা মাথা নাড়ায়। প্রীতম মাথা থেকে হেলমেট খুলে তাকিয়ে আছে সামনের দিকে। হেলমেটের ওপর থেকে ইরফানের চোখের দিকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরফান ধীরে ধীরে হেলমেট সরাতে প্রীতমকে চলা শক্ত হয়ে যায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে টান টান দাঁড়িয়ে আছে। দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়বে। প্রেরণা আর ইনায়া একবার নিজেদের ভাইকে দেখতে থাকে, আর একবার অপর পাশে ব্যক্তিকে দেখতে থাকে। ইনায়া প্রীতমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, দেখতে প্রেরণাকেও। দুজনে নীল চোখ, এতটা নীল চোখের বাঙালি সে কখনই দেখেনি। মুহূর্তে কেটে যায়। রাগে কাঁপতে কাঁপতে ইরফান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলায় অবস্থা। ফোঁস শব্দে একটা গভীর নিঃশ্বাস ফেলে সে দাঁতে দাঁত চেপে প্রীতমকে বলে, তোর সবসময় আমার রাস্তা আসা খুব শখ, তাই না? কথাটা মাটিতে পড়ার আগে প্রীতম জবাব ফিরিয়ে দেয়, আমি তো বলতে পারি সব সময় তুই আমার রাস্তা আসিস। ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। প্রীতম হাত মুষ্টিবদ্ধ করে টান টান দাঁড়িয়ে। প্রেরণা আর ইনায়া কেউ বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। তাদের বোঝারও কথা না। চোখের পলকে ইরফান অতর্কিতে প্রীতমের কলার ধরে। প্রীতমও পাল্টা কলার ধরে ইরফানের। ইনা বিকট চিৎকার দিয়ে মুখ চেপে ধরে। প্রেরণা ছুটে গিয়ে ভাইকে পেছন থেকে ঝাপটে ধরে ছাড়ানোর চেষ্টা করে।
ইরফানই প্রথম প্রীতমের নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দেয়, পাল্টা আঘাত প্রীতমও ফিরিয়ে দেয়। দুজনে খ্যাপা নেকড়ে হয়ে উঠেছে, কপালে দুপাশে রক দৃশ্যমান, শুধু ফোঁস ফোঁস আওয়াজ বের হচ্ছে। প্রেরণা টানছে প্রীতমকে, আনিয়া ছুটে এসে টানছে ইরফানকে। কেউ পেরে উঠছে না। আশেপাশে লোকজন নেই বললেই চলে। চেঁচিয়ে কোনো লাভ হবে কি না সন্দেহ। ইতিমধ্যে আঘাতে আঘাতে দুজনে রক্তাক্ত। ইরফান আরেকটা ঘুষিতে তেড়ে এসে চেঁচিয়ে বলে, বাস্টার্ড। প্রেরণা মাঝখানে চলে যায়, তার চোখ থেকে আগুন ঝরছে। ইরফান থেমে যায়। প্রেরণা চেঁচিয়ে উঠে বলে, বাস্টার্ড কাকে বলে? অভদ্র ছেলে। ইরফান প্রেরণাকে দেখে, প্রেরণা উচ্চতার শারীরিক গঠন দেখে সে ভেবেছে তার ছোট হবে হয়তো। পাল্টা চেঁচিয়ে বলে, এই মেয়ে, মাঝখান থেকে সরে যাও বলছি। প্রীতম বোনকে ঠেলে মাঝখান থেকে সরিয়ে দিয়ে বজ্রপাতের ন্যায় বলে উঠে, আমার আবুকে উল্টোপাল্টা বলে, খুব খারাপ হয়ে যাবে স্কান্ডাল। ইরফান তাচ্ছিল হাসি হাসে প্রেরণার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, ও আপু, ও বড় আপু তো সত্যিও আপু, আপনি প্লিজ পাশে দাঁড়ান, আপনার সোনা ভাইয়ের মুখে অবকাঠামো চেঞ্জ করতে দিন। প্রীতম তেড়ে যায়, খুব দম তোর না? খুব দম, আয় আয় তাহলে দেখি কে কার থোপড়া পাল্টে দেয়। দুজনে পুনরায় দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। একবার প্রীতম ওয়ালের সাথে ইরফানকে ঠেকিয়ে ঘুষি মেরে বলে, পাতিগুন্ডা কোথাকার, বহু তো ভদ্র দেখেছিস আমি, আজ তোকে বোঝাবো। পর মুহূর্তে চাল পাল্টে যায়। ইরফান প্রীতমকে দেওয়ালে ঠেকিয়ে ঘুষি মেরে বলে, আমি পাতিগুন্ডা, নে তাহলে। প্রেরণা আর ইনায়া গায়ে সমস্ত শক্তি প্রয়োগ করে দুজনকে কোনো মতো ছাড়ায়। প্রেরণা চেঁচাতে থাকে, আমি পুলিশ ডাকবো, স্টপ, দুজনে থামো। কে শোনে কার কথা? কিং কোবরার মতো ফুঁসছে দুজন। ইনায়া কোনো উপায়ন্ত না পেয়ে শিগগিরই ফোন লাগায় বড় দাদানের নাম্বারে। এদিকে প্রেরণা ভাইকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে মাঝখানে দাঁড়িয়ে যায়। ইরফান একদলা থুতু রাস্তায় ছুঁড়ে ফেলে হিংস্র দৃষ্টিতে দেখে প্রীতমকে। আজ প্রীতম যেন হিংস্র হয়ে উঠেছে। পকেট থেকে ফোন বের করে ইরফান কারো নাম্বার ডায়াল করে ওপাশে ব্যক্তিকে বলে ওঠে, যতজন পারিস চলে আয়, কালীর মন্দির রোড। প্রীতম চোখ মুখ খিচে নিজের ফোন বের করে ফোন লাগায় জামিলের নাম্বারে, কালী মন্দিরের রোডে আয়, সবকটা আয়। গরমে ভয়ঙ্কর দাপটে অস্থির দুপুর। ইনায়ার মাথার রগ দুটো লাফালাফি করছে। ইরফানের পিছনে দাঁড়িয়ে আছে সে, কিন্তু সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দাদানের মুখোমুখি দাঁড়িয়ে থাকা লম্বা সুদর্শন সুদেহী আর অদ্ভুত নীলচে চোখে খ্যাপাটে মানুষটার দিকে। তার ধারণা ছিল এই শহরে তার মেজ দাদানি একমাত্র তারকার লোক। তবে সামনে রক্তাক্ত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে বুঝতে পারছে সেও কোনো অংশে কম নয়। ইনায়া এবার ভয় বাড়ছে, বড় দাদান কেন আসছে না? আজ যদি এখানে কুরুক্ষেত্র হয় তখন? তার মেজ দাদানকে যদি ওই লোকগুলো খুব মারে? তার ঘোর কাটে প্রেরণার কণ্ঠস্বর শুনে। প্রেরণা প্রীতমকে ধমকে স্কুটার স্টার্ট করতে বলে। প্রীতমের বন্ধুবান্ধবকে ধমকে চলে যেতে বলছে। ইতিমধ্যে ওই স্থানে পৌঁছে গিয়েছে প্রীতমের হাসান আর ইরফান মির্জার উভয়ের ডজনখানেক বন্ধুবান্ধব। কারো কারো হাতে হকি স্টিক, সবাই যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, যেন আজ এখানে খেলা হবে। প্রীতম বোনের কথায় ভ্রুক্ষেপ না করে বলে, আপু তুমি যাও, আমি একটু বোঝাপড়া করে আসছি। ইরফান ইয়ানাকে উদ্দেশ্য করে বলে, যা এখান থেকে, আমি আসছি। ঠিক সে সময় ইহান তাজওয়ার মির্জা নীল রঙের বিএমডব্লিউটা এসে থামে সেখানে। সবাই সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে। দরজা খুলে বেরিয়ে আসে শুভ্র পাঞ্জাবি পরিহিত ইহান। সানগ্লাসটা চোখ থেকে খুলে ফেলে সে সবার দিকে এক পলক তাকায়। ইনায়া ছুটে গিয়ে বড় ভাইয়ের পেছনে দাঁড়ায়। রাস্তার দুপাশে 9টা করে মোটা 18টা বাইক, 20 থেকে 30 জন লোক। ইরফানের বাইক আর প্রেরণার স্কুটি সেভাবে পড়ে আছে। ইহান সবার দিকে এক পলক দৃষ্টি দিয়ে প্রীতম আর ইরফানের রক্তাক্ত মুখমণ্ডল দেখে। সবাই কিছুটা থ হয়ে গিয়েছে ইহান তাজওয়ার মির্জাকে দেখে। ইরফান তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। প্রেরণা
ইহানকে দেখে এগিয়ে আসে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুরুটা আপনার ভাই করেছে। ইহান এক পলক প্রেরণার দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার পার্টি অফিসে চলো সবাই। এইখানে দাঁড়ানো প্রত্যেককে বলা হলো। প্রেরণা প্রশ্ন তোলে, কেন? ইহান ঘুরে প্রেরণার দিকে তাকিয়ে বরফ ঠান্ডা গলায় বলে, বিষয়টা থানা অবধি গেলে আপনার এবং আমার দুজন ভাইকে একটু ভুগতে হবে। ঝামেলা যেহেতু একটাই হচ্ছে, এর শেষ দরকার। এখন আপনি ঠিক করুন, আপনি কমপ্লেন করতে চাচ্ছেন নাকি কম্প্রোমাইজ? প্রেরণা এক পলক প্রীতমের দিকে তাকায়, কয়েক মুহূর্তে চুপ থেকে বলে ওঠে, কম্প্রোমাইজ। ইহান প্রেরণার দিক থেকে চোখ সরিয়ে হকিস হাতে দাঁড়িয়ে থাকা ইরফান আর প্রীতমের উভয় বন্ধুদের উদ্দেশ্য করে বলে, কোনো দাদাগিরি না, আপনাদের প্রত্যেকে অত্যন্ত সম্মানের সহিত আপনাদের মূল্যবান অস্ত্র ফেলে দিয়ে আমার পার্টি অফিসে আসার আমন্ত্রণ রইল। কথাটা বলে ইহান ইরফানের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, গাড়িতে গিয়ে বস। 3 সেকেন্ডের মধ্যে ইরফান প্রীতমের দিকে তাকিয়ে একদলা থুতু মাটিতে ফেলে গাড়িতে গিয়ে উঠে বসে। ভাইয়ের কথা অবাধ্য হওয়ার সাহস পাচ্ছে না আপাতত।